আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে কথা বলবো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে। আপনারা জানেন গত পরশুদিন ২ দিন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে। এটা নিয়ে আমি গতকালকে একটা প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছি। আর আজকে কথা বলবো যে গতকালকে আপনারা জানেন যে রাজনৈতিক দল সরকারের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। সেই বৈঠকের আপডেট এবং রাজনৈতিক দলের কী ভাবনা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কী ভাবনা নির্বাচন নিয়ে, এ নিয়ে বিস্তারিত আজকে আলাপ আলোচনা করব, আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা জানেন যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে রাজনৈতিক দলগুলো আপনারা জানেন গত ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে জুলাই আগস্টে যখন এখন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের পরবর্তী সময় আজকে দীর্ঘ ৯ মাস আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে তিনি ক্ষমতাভার গ্রহণ করছেন এবং তিনি বাংলাদেশ পরিচালনা করতেছেন। এরই মধ্যে শতকরা ৮৫% লোক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সাপোর্ট দিতেছে এবং তিনি যে দেশ পরিচালনা করতেছেন শতকরা ৮৫% লোকই কিন্তু ৮৫-৮৬% যেটা আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম বা বিভিন্ন রকমের খবরে কিন্তু আসছে বা বিভিন্ন রকমের যে ভোটাভুটি হচ্ছে ওইখানে আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে শতকরা ৮৫% লোক কিন্তু সাপোর্ট দিতেছে, আর ১৫% লোক অন্যান্য দল বিভিন্ন দলের এগুলা অবশ্যই রাজনৈতিক দলের নেতাকর্মী যারা আছে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলতেছে বা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাইতেছেন। আপনারা জানেন যে গত ৫ই আগস্টের পর থেকে বরাবরই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি বারবার শুধু তাদের মুখের মধ্যে শুধু একই ভাষা, শুধু নির্বাচন। শুধু নির্বাচন দিয়ে দাও, নির্বাচন দিয়ে চলে যাও। কারণ এই জুলাই আগস্টে একটা গণ অভ্যুত্থান হয়েছে শুধু সরকারকে পতন করে, এই আওয়ামী লীগ সরকারকে পতন করে শুধু নির্বাচনের জন্য, আর অন্য কোনো কিছু না। নির্বাচন করবে, নির্বাচন করে বিএনপিকে ক্ষমতায় বসাবে, বিএনপি ক্ষমতায় আসবে, আইসা বস বিএনপি দেশ চালাবে, বিএনপি যা বলবে তাই করবে। শুধু এইটাই ছিল দেশের জনগণের উদ্দেশ্য। তাই মনে করছে বিএনপি। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে বা তারা যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শতকরা ৮৫% লোক কেন সমর্থন করে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করতেছে যে গত জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে অনেক কিছু আশা আকাঙ্ক্ষা মানুষের রয়েছে। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষার মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদিও সব কিছু পূরণ করতে পারে না, যেহেতু বর্তমান পরিস্থিতি একটা যুদ্ধ-বিধ্বস্ত দেশ, অর্থনৈতিক সব মিলিয়ে একটা বন্ডুল একটা দেশের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসই একমাত্র এই পর্যন্ত এগিয়ে নিয়ে আসছে, যেটা অন্য কারো দ্বারা কিন্তু এটা সম্ভব হইতো না। যেটা আপনারা গতকালকে প্রমাণ পেয়েছেন, যেটা আপনারা ভাবছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, তখন সমস্ত দল বিদল সবাই কিন্তু এক বাক্যে বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে পদত্যাগ করলে দেশের কী পরিস্থিতি হবে, এটা সবাই কিন্তু ভাবা শুরু করে দিয়েছেন। এবং অবশ্যই এটা পরিস্থিতি যে একদম পরিস্থিতি খারাপ হবে, কিন্তু যেটা যদিও বিএনপি বলছে যে আমরা বিকল্প রাস্তা, যদি তিনি পদত্যাগ আমরা চাই না, কিন্তু যদি পদত্যাগ করে আমরা বিকল্প রাস্তা নেব। আর তোমরা বিকল্প রাস্তা তোমরা নেওয়ার কে? তোমরা বিকল্প রাস্তা নিবা বা কি করবা? তোমরা তো দেশের এখনো ক্ষমতায় আসো নাই। তোমরা কে? এটা দেশের জনগণ নির্ধারণ করবে। দেশের জনগণ এটা ভাববে কে ক্ষমতায় আসবে, কে কি করবে না করবে, নির্বাচন হবে না হবে, এটা দেশের জনগণ। কিন্তু আজকে তোমরা যেভাবে কথা বলতেছ দেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়ে, দেশের জনগণের ভাবমূর্তি তোমরা আজও বুঝতে পারো নাই। সুতরাং যদিও বিএনপি একটা বড় দল বাংলাদেশের মধ্যে, সবাই কিন্তু এক বাক্যে প্রত্যেকটা টক শো থেকে শুরু করে গণমাধ্যমে প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু সবাই বলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি বাংলাদেশের একটা বড় দল ক্ষমতায় আসবে। সবাই কিন্তু এই কথাটা বলে। এই কথাটা বলতে বলতে তাদেরকে এমন তেল মারছে, এখন বিএনপি স্বপ্নও দেখে যে তারা ক্ষমতায় আছে। যার জন্য তাদের মুখের ভাষা এমন অবস্থা হয়েছে ঠিক আওয়ামী লীগের মতন হয়ে গেছে। তো সেই জন্য আমি বলছি যে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে চলে যাক। এরপরে কে ক্ষমতায় আসবে না আসবে এটা পরবর্তীতে দেখা যাবে। আর দেশের জনগণের ভাবমূর্তি অবশ্যই দেশের জনগণ যেটা চাইতেছে, দেশের জনগণ এই মুহূর্তে একটা নির্বাচন চাইতেছে না। তারা চাইতেছে যে দেশটা একটা স্থিতিশীল হোক, দেশে আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা যে সেকশন আছে সবকটা সেকশন যাতে একটা নিরপেক্ষ হয়, একটা সুষ্ঠু পরিস্থিতি যাতে একটা শান্ত হয়, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব। কারণ এই মুহূর্তে নির্বাচন দিলে কখনোই এটা সুষ্ঠু নির্বাচন হবে না। এখন বিএনপি চাইতেছে যে কোনো রকম একটা নির্বাচন দিয়ে দেওয়ার পরপরই তারা ক্ষমতায় চলে যাক, এটাই বিএনপি চাইতেছে। আসলে এই নির্বাচন
দিল্লি যে বিএনপি ক্ষমতায় আসবে এটা মনে হয় না, কারণ গত 5ই আগস্টের পরে 1 মাস, 1.5 মাস, 2 মাস দেশের জনগণের ভাবমূর্তি যেরকম আসছিল, কিন্তু আজকে দীর্ঘ 9 মাস পর এখন কিন্তু দেশের জনগণের ভাবমূর্তি কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। বিএনপিকে দেশের জনগণ একটা বড় রাজনৈতিক দল, বিএনপিকে ভালোবাসে এই জন্য যে বিএনপি ভালো ভালো বাংলাদেশে কাজ করছে, জনগণের কাজ করছে, তার জন্য কিন্তু বিএনপিকে ভালোবাসে না। বিএনপিকে ভালোবাসে এই জন্য কারণ দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ তাদের উপর অত্যাচার করছে, নিপীড়ন করছে, তারা মজলুম, এই জন্য তাদেরকে ভালোবাসত। কিন্তু আজ তারা যখন স্বৈরাচারী হয়ে উঠছে, তাদের মুখের ভাষা যখন এই হয়ে উঠছে, তারা যখন ডক্টর ইউনূসের বিপক্ষে দাঁড়িয়েছে, যখন দেশের জনগণের বিপক্ষে দাঁড়িয়েছে, তখন কিন্তু এখন আর দেশের জনগণ আর তাদের প্রতি সিম্পিতি দেখাবে না বা তাদের প্রতি আর মায়া দয়া দেখাবে না। এখন তারা অন্য বিকল্প কোনো কিছু ভাবা শুরু করে দিয়েছে। তো সেই জন্যই আমি বলছি যে গতকালকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস বরাবরই কিন্তু সবকটা দলের সাথে কিন্তু সাক্ষাৎ করেছে এবং কথাবার্তা বলেছেন, যার যার মন্তব্য কিন্তু বিএনপি ঠিক বরাবর ওইটাই বলেছে। তারা শুধু কি চায়, তাদের মুখের ভাষাই হচ্ছে নির্বাচন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে খুব দ্রুততার সাথে একের পর এক ঘটনা ঘটেছে। এই ঘটনা প্রবাহে সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা ভাবছেন। এই খবর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই বিষয়ে জানতে চাইলে বিবিসি বাংলাকে তিনি জানান, প্রধান উপদেষ্টার পদ থেকে মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করছেন তিনি। একই দিন সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টাদের সরানোর দাবি তোলে বিএনপি। এর আগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে ঢাকার রাজপথে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা ইশাক হোসেন সমর্থক। ইশাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে গত 14ই মে থেকে বিএনপির কর্মী সমর্থকরা আন্দোলন শুরু করে, পরে তা 2 উপদেষ্টা পদত্যাগের দাবিতে গিয়ে ঠেকে। এদিকে অন্তর্বর্তী সরকারের 3 জন উপদেষ্টাকে বিএনপির মুখপাত্র হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এক শীর্ষ নেতা। এই ডামাডোলের মাঝেই প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার ওই গুঞ্জন উঠল। এই খবরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানাভাবে তাদের প্রতিক্রিয়া জানানো শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার দিনভর নানা ঘটনার পর বিকেলে এক সংবাদ সম্মেলন বিএনপি অন্তর্বর্তী সরকারের বিতর্কিত উপদেষ্টা সরানোর জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোস্তাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি তুলেছিলাম। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি দেওয়া প্রয়োজন উল্লেখ তিনি বলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার গতকালকের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকে অব্যাহতি প্রদান করতে হবে। ফেসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উদযাপন করেছি। এরপরে রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে জানানো হয়, গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি সহ 5টি দলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আবদুল্লাহ গতকাল তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লেখেন, দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিতভাবে আসা বিভাজন মিটিয়ে ফেলতে হবে। বরাবরই তারা কিন্তু এগুলা বলে আসছে। আমরা সবাই এক হয়েছিলাম, দীর্ঘ 1.5 যুগের শক্তিশালী ফেসিবাদ তছনছ করতে পেরেছিলাম। আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফেসিবাদ আর দেশি বিদেশি দোষ আমাদের তছনছ করার হীন পায় করবে। দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে তাদের বিরুদ্ধে লড়েছিলাম। দেশ ও জাতির জন্যই এবার আমাদেরকে এক হয়ে আমাদের স্বদেশকে বিমান করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই নয়, বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা কোনো বিকল্প নেই, যোগ করেন তিনি। এদিকে দেশের বর্তমান পরিস্থিতিতে বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জামাত ইসলামী আমির শফিকুর রহমান। গতকাল জামাতের এক বৈঠক দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর প্রধান উপদেষ্টার প্রতি এই আহ্বান জানানো হয় বলে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি বলেন, বিএলএল নর্থ ও দিল্লি
উদ্বুদ্ধ হয়ে যে কুমির ডেকে আনছেন তা আমাদেরকেই খাবে। দেশের রাজনীতিতে নর্থ বা উত্তর বলতে সাধারণত ক্যান্টনমেন্ট হয়। বিএলএল বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষিপ্ত রূপ। তিনি আরও লেখেন, আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এই দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধ হয় এই দেশের ভাগ্য। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, পূর্বের যে কোনো বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের কারণে দুঃখ প্রকাশ করেন। মিস্টার আলম লিখেছেন, দেশের আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড়, দেশপ্রেমিক শক্তির ঐক্য অনিবার্য। তার যে কোনো বক্তব্য, শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর একদিনও সরকার থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছেন মিস্টার আলম। উল্লেখ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়াতে বেশ কয়েকদিন ধরে চলা আন্দোলন 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন ইশরাক হোসেন ও তার সমর্থকরা। মিস্টার আলম মাহফুজ ফেসবুককে লিখেছেন, পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠীকে হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হবে। বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে বলে উল্লেখ করেন মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানে ঐক্যবদ্ধ থাকা জনগণের সামনে দীর্ঘ পরীক্ষা রয়েছে বলে লিখেছেন মাহফুজ আলম। এই পরীক্ষার ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষার ভিতরে যেতে হবে, লিখছেন এই উপদেষ্টা। জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার অন্যতম কঠিন রাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব ডাক্তার তাসনিম জারা। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই কথা লিখেন তিনি। ইংরেজিতে লেখা ওই পোস্টে তিনি লিখেছেন, গত রাত ছিল জুলাই উত্থানের পর অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে। এটা দোষারোপের নয়, সমালোচনার সময় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস্য সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলেছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব নিকাশের জন্য এমন এক জাতির আশা আমরা ধ্বংস হতে দিতে পারি না যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এই বিপ্লব ছিল জনগণের, আর সেই জনগণের প্রতি আমাদের সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা, লিখেছেন তিনি। এদিকে দেশ কোনো ধরনের ঐক্যের পথে নেই বলে ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার মধ্যরাতের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, রাজনৈতিক এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর-অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকমভাবে, বর্তমানে খোলসটাও খুলে পড়েছে, তাই অনেকে অবাক হচ্ছে। দেশ অস্থিতিশীল করতে অনেক ধরনের ফোর্স কাজ করছে জানিয়ে ওই ফেসবুক পোস্টে তিনি লিখেন, দেশটা স্টেবল না হতে দেওয়ার জন্য অনেক ধরনের ফোর্স ভিতরে সক্রিয় আছে, আর জুলাইয়ের সকল লড়াকু শক্তি ক্ষমতার অস্তিত্ব হয়ে গেছে, যেন গোটা দেশটাই একটা খোলা মাত্র। উমামা আরও লিখেন, রাজনৈতিক প্রজ্ঞা, ধৈর্য ও টেবিলে ঐক্যমতের রাজনীতি দেশকে একটা গণতান্ত্রিক উত্তরণের দিকে নিতে পারে, কিন্তু হায়, এখন প্রতিটি শক্তি পরস্পরকে বেঈমান গাদ্দার মনে করে। ডক্টর ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি লিখেন, এখন এসে ডক্টর ইউনূসের জন্য হায়াস একটু হালকা লাগে বৈকি। যখন ঐক্যমতের রাজনীতি করতে হয় ওই সময় ভাঙ্গনের রাজনীতি করছেন, আর এখন এসে হা-হুতাশ দেখতে হাস্যকর লাগে। তো এই ধরনের মন্তব্য তারা করতেছে, রাজনীতিবিদ যারা আছে। তো আশা করি অবশ্যই আমাদের এটা একটা ভালো একটা সবাই ঐক্যের বিকল্প, এটা আমরা প্রথমেই কিন্তু আপনারা জানেন যে গত জুলাই-আগস্টে কিন্তু যখন মিজানুর রহমান আজহারী বাংলা ছিলেন, তিনি প্রথম চট্টগ্রামে যে মাহফিল ছিলেন ওইখানে প্রথমেই বলছিলেন যে ঐক্যর বিকল্প নাই, কিন্তু আমরা সবাই ঐক্য থাকতে হবে। আর এই ধরনের বিভাজন হতে হতে যখন ভাঙ্গন সৃষ্টি হয়, তখন কিন্তু যারা অতীতের স্বৈরাচার যারা আছে তারা কিন্তু পার পেয়ে। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।